গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে মেমোরি অ্যান্ড ইটস প্রসেস। আমি সোনারপুর মহাবিদ্যালয়ের অধ্যাপিকা, শিক্ষাবিজ্ঞান বিভাগ, দেবজানী পাঠক। আজকে আমরা স্মৃতি এবং এর প্রক্রিয়া নিয়ে আলোচনায় প্রবেশ করব। এই স্লাইডটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা বরফের টুকরো জলের মধ্যে ভাসছে। আমাদের মনের অবস্থাটাও অনেকটা এইরকম বলে সিগমুন্ড ফ্রয়েড ব্যাখ্যা করেছিলেন তার পার্সোনালিটি তত্ত্বে। সেখানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে কতটা আমাদের মন চেতন এবং কতটা আমাদের মন অবচেতন বা সাবকনসিয়াস বা আনকনসিয়াস। উনি যে গবেষণা করেছিলেন তার মাধ্যমে উনি বলতে চেয়েছিলেন যে মনের প্রায় ৭৫%ই আনকনসিয়াস। পরবর্তীকালে আরো অনেক গবেষকরা পরবর্তীকালে এই মনের চেতন এবং অবচেতন মন নিয়ে আরো গবেষণা করেছেন এবং সাম্প্রতিককালে গবেষণা মনে করছে যে ৯০%ই আমরা জানি না, মাত্র 10% সম্বন্ধে আমরা আমাদের চেতন মন, এবং সেই চেতন মন নিয়েই আমরা কাজ করি। যে চেতন মনে আমাদের দেখো এই থাকে মনের ইচ্ছা, উইল পাওয়ার, থাকে লং টার্ম মেমোরি, থাকে লজিক্যাল থিঙ্কিং অর্থাৎ যুক্তিমূলক চিন্তন, থাকে জটিল চিন্তন। আর আনকনসিয়াস মাইন্ডে কি কি থাকে? বিভিন্ন বিশ্বাসগুলো, আমাদের প্রক্ষোভগুলো, আমাদের অভ্যাসগুলো, আমাদের মূল্যবোধগুলো, আমাদের প্রোটেক্টিভ বিভিন্ন রিয়াকশনগুলো, আমাদের আবার লং টার্ম মেমোরিরও কিছু জিনিস অবচেতন মনে থাকতে পারে, কিছু কল্পনা, কিছু আন্দাজ, কিছু আন্দাজ, কিছু হাইপোথেসিস। এইসব জিনিসগুলো কিন্তু আমাদের আনকনসিয়াস মাইন্ডে থাকে বলে গবেষকরা ব্যাখ্যা করছেন। তবে স্মৃতির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমাদের জানা জরুরি, সেই জায়গাটা হচ্ছে এই 10% মনের মধ্যেই কিন্তু আমরা আমাদের সমস্ত রকমের দৈনন্দিন প্রয়োজনীয় স্মৃতির বিষয়গুলো জমিয়ে রাখি, এবং সেখানেই কিন্তু মেইনলি আমাদের স্মৃতি এবং স্মৃতির প্রক্রিয়াকরণ বা প্রসেসিংটা চলতে থাকে। নেক্সট স্লাইডে আমি কিছু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি স্মৃতির, যেমন কোহলার, কফকা এবং ওয়াদ্দাইমার বলছেন when memorizing the person receives, organize and perceive the information. উডওয়ার্ড বলছেন এবং মার্কুইস বলছেন memory consists of what has previously been learned, যা কিনা আগে শেখা হয়েছে। টেলফোর্ড কি বলছেন? না, বলছেন যে memory is that mental process by which learned subject matter is preserved exactly in its context of time in the brain and that can be recalled in need. অর্থাৎ প্রয়োজনে আমরা সেই সমস্ত বিষয় চেতন মনে আনার চেষ্টা করব। এটা একটা বিশেষ ধরনের মানসিক প্রক্রিয়াও বটে। তো এই ধরনের সংজ্ঞাগুলো থেকে কিন্তু আমরা স্মৃতির বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধেও জানতে পেরে গেলাম যে স্মৃতি কিন্তু একটা স্মৃতির ক্ষেত্রে একটা মানুষ কিছু জিনিস রিসিভ করে, অর্গানাইজ করে, জমিয়ে রাখে। স্মৃতির ক্ষেত্রে এটা কিন্তু একেবারেই একটা মেন্টাল প্রসেস। স্মৃতির ক্ষেত্রে কিন্তু আমরা আগে শিখেছি এমন জিনিসই জমিয়ে রাখতে পারি, হঠাৎ করে কোনো জিনিসের স্মৃতি হতে পারে না। যেমন কেউ এসে আমাকে যদি বলে তুমি হোয়াইট হাউসে তোমার স্মৃতি আছে, তো আমি অবভিয়াসলি নো বলবো, কারণ আমি হোয়াইট হাউসের ছবি এক ঝলক দেখেছি কি দেখিনি তার ঠিক নেই, এবং তার ভেতরে কিরকম ইন্টেরিয়র আছে তাও আমি জানি না। তো হোয়াইট হাউস সম্বন্ধে আমার খুব একটা স্মৃতি নেই। হ্যাঁ, অবশ্যই যে স্মৃতিটা রয়েছে সেটা একেবারেই শব্দ ভিত্তিক, সাউন্ড ভিত্তিক। এই হোয়াইট হাউস এটা আছে আমেরিকার প্রশাসনিক ভবন, এই পর্যন্তই আমার স্মৃতি, তার থেকে অতিরিক্ত নয়। সুতরাং স্মৃতি কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। এরপরে যে জায়গাটা আসছি আমরা, সেই জায়গাটা কি? একটা মস্তিষ্ক, দেখো সে আমাদের মানব মস্তিষ্ক, যেটাতে দেখা যাচ্ছে সেই 10% চেতন মন, সেই 10% চেতন মনে কিন্তু আমাদের সমস্ত চিন্তন প্রক্রিয়াগুলো প্রসেসিংটা চলতে থাকে। আর কিছু জিনিস কিন্তু অবচেতন মনের মধ্যেও থাকে, এবং সংবেদন, অনুভূতি, ইমোশনস, ইনস্টিংক্ট, হ্যাঁ, সব জিনিসগুলো আমাদের অবচেতন মনে বেশি থাকে। স্মৃতি সাধারণত 3 রকমের, যেগুলো আর কি মূলত স্মৃতির প্রক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয় বা ব্যবহৃত হয়। প্রয়োগ করা বলা উচিত না, আমাদের স্মৃতিটা তো একেবারেই মজ্জায়। তো স্মৃতির ক্ষেত্রে যে 3টে ধরনের মেমোরি, 3টে ধরনের ক্যাটাগরির মেমোরি আমাদের মূলত এই প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেই 3টে হচ্ছে সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। সেন্সরি মেমোরি কি? সেন্সরি মেমোরি
যতগুলো আমাদের সেন্স অর্গান আছে, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং পঞ্চ ইন্দ্রিয়কে ভিত্তি করেই আমাদের 5 রকমের সেন্সরি মেমোরি, অর্থাৎ ভিশন ওরিয়েন্টেড, সাউন্ড ওরিয়েন্টেড, স্মেল ওরিয়েন্টেড, টেস্ট ওরিয়েন্টেড অ্যান্ড টাচ ওরিয়েন্টেড। প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনো জিনিস শুধু চোখে দেখে তার একটা স্মৃতি থাকে অবশ্যই, সাউন্ড শুনে তার একটা থাকে, যেমন বৃষ্টির শব্দ অবশ্যই আমাদের ভীষণভাবে মেমোরিতে থাকে। কোনো সুরেলা গান, কোনো প্রিয় গান তোমার স্মৃতিতে থাকতে পারে। মা তোমাকে ছোটবেলায় যে গানটা শোনাতো ঘুমের সময়, সেই গানটা তোমার স্মৃতিতে থাকতে পারে। কোনো বিশেষ ধরনের গন্ধ, বিশেষ খাবারের, যেমন বিরিয়ানি বা চকলেটের গন্ধ অনেকেরই ভীষণ স্মৃতির একটা বিশেষ জায়গা জুড়ে থাকে। তারপরে ধরো টেস্ট ওরিয়েন্টেড, স্বাদের কথা তো আর বললামই না, তো যার যেটা ভালো লাগবে। কিন্তু আমরা বেসিক্যালি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সেন্সরি মোটরের সাহায্যে আমরা কিন্তু পার্টিকুলার বস্তুর টেস্টটা মনে রাখার চেষ্টা করি, যেমন লঙ্কা, ঝাল, তেঁতুল, টক ইত্যাদি জিনিসগুলো। এগুলো কিন্তু সমস্তই স্মৃতির বিষয়, মনে রাখতে হয় আমাদের লঙ্কাটা ঝাল হয়, না হলে বারবার সেই ঝালের সম্মুখীন হতে পারে। টাচ ওরিয়েন্টেড মেমোরি, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের পড়াশোনার ক্ষেত্রে। স্বাভাবিকভাবে মনে হতে পারে হেলথের ক্ষেত্রেও ভীষণভাবে এখন টাচ থেরাপির কাজ হচ্ছে, যে মায়ের স্পর্শ কিন্তু অনেক রোগ সারিয়ে দিতে পারে, স্পর্শের সাহায্যে অনেক কিছু হতে পারে। তো স্মৃতির জায়গায় মেমোরির খুব মানে টাচের খুব গুরুত্ব রয়েছে। সর্বোপরি যে জায়গাটা, যে অন্ধ একজন স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই টাচ ওরিয়েন্টেড মেমোরিটা ভীষণ ভীষণ ফ্যাক্টর করে, কারণ টাচের মাধ্যমেই সে সমস্ত ব্রেল বা ওই ধরনের পদ্ধতিগুলো সে আয়ত্ত করতে পারে, এবং কোনটা কিরকম, কোনটা হার্ড, কোনটা সফট, এগুলো কিন্তু সে টাচের মাধ্যমে শেখা। আমাদের স্বাভাবিক মানুষের মতন ওরা তো চোখে দেখতে পায় না, ফলে ভিশন ওরিয়েন্টেড মেমোরি ওদের হয় না। তো এইরকম 5 রকমের মেমোরি দৈনন্দিন অহরহ আমাদের কিন্তু এই সেন্সরি মেমোরি কিন্তু আমাদের জমতেই থাকে। আমরা এইভাবেই বিভিন্ন সেন্স অর্গানের সাহায্যে স্মৃতির মাধ্যমে বা মানে আউটার ওয়ার্ল্ড থেকে বিভিন্ন জিনিস সম্বন্ধে স্মৃতি আহরণ করি বা অভিজ্ঞতা আহরণ করি, যার মাধ্যমে আমাদের স্মৃতি হয়। তো 3 রকমের মেমোরির ক্ষেত্রে প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। এই শর্ট টার্ম মেমোরিকে বলা হয় ওয়ার্ক স্পেস অফ মেমোরি। আমাদের স্মৃতির যে কর্মক্ষেত্র বলতে পারো, চাকরির যে জায়গা, সেটাই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ওয়ার্ক স্পেস অফ মেমোরি। এটা স্টেবিলিটি মোটামুটি 20 সেকেন্ডের মতন, মানে 20 সেকেন্ড পর্যন্ত মনে থাকে, তারপরেই আমরা এটা হয় লং টার্ম মেমোরির দিকে পাঠিয়ে দিই অথবা এটা ভুলে যাই। 2 রকমের হতে পারে, হয় আমরা এটা মনে রাখি 20 সেকেন্ড পর্যন্ত আমরা এটা মনে রাখার ক্ষমতা আমাদের আছে, আর যদি ভুলে যাই তাহলে সঙ্গে সঙ্গে সেটা ফরগটেন হয়ে যাবে এবং মানে তোমার অবচেতনে চলে যাবে। আর যদি এটা মনে রাখি যদি মনে রাখতেই পারি, আমাদের অ্যাটেনশন, আমাদের ইমোশন ইত্যাদি জিনিসগুলো যদি জড়িত থাকে, তাহলে আমরা সেটা মনে রাখি যদি, তাহলে সেটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়। তো সেন্স মানে শর্ট টার্ম মেমোরি মনে করতে পারো পাহাড়ের একটা ধারে গিয়ে দাঁড়ানোর মতন, হয় তুমি পাহাড় থেকে উঠে চলে আসবে অথবা তুমি খাদে পড়ে যাবে। তো এটা ডিউরেশন হচ্ছে 20 সেকেন্ডস। তারপরে রিকগনিশন অ্যান্ড অ্যাটেনশন ইজ ইম্পর্টেন্ট এলিমেন্ট। প্রথমেই বললাম যে যদি আমি চিনতে পারি, যদি আমি বুঝতে পারি, যদি আমি মনে রাখতে পারি, যদি আমি মনোযোগ দিতে পারি, তাহলে কিন্তু আমি শর্ট টার্ম মেমোরি ইজ মাস্ট বি কনভার্টেড ইনটু দ্য লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরিতে পরিণত হলে সেটা অনেক দিন, অনেক বছর, অনেক সময়কাল অবধি আমাদের মনে থাকতে পারে। আর এটার মেনলি 3 রকমের পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে ফোনোলজিক্যাল লুপ, একটা হচ্ছে গিয়ে ভিজুয়াল স্পেশাল স্কেচ প্যাড, আর একটা হচ্ছে সেন্ট্রাল এক্সিকিউটিভ। অর্থাৎ কিসের ভিত্তিতে আমরা মনে রাখছি? ফোনোলজিক্যালটা বেসিক্যালি হচ্ছে সাউন্ডের উপর, ভিজুয়াল স্পেশাল মানে হচ্ছে গিয়ে দর্শন এবং স্থানজনিত তোমার একটা আইডিয়া, এবং সেন্ট্রাল এক্সিকিউট মানে হচ্ছে গিয়ে এখানে আরো অনেক জিনিসই যুক্ত হচ্ছে। মূলত তুমি কোন একটা ধরো কোনো একটা মানুষের মুখ, কোনো একটা ঘটনা, কোনো একটা স্থির জিনিসকে, বস্তু, কোনো একটা পড়াশোনা, কোনো একটা পার্টিকুলার স্মেল ইত্যাদিকে কেন্দ্র করে তোমার ওই সেন্ট্রাল এক্সিকিউটটা হতে পারে, মানে ওটাকে কেন্দ্র করেই তোমার শর্ট টার্ম মেমোরিটা তৈরি হতে পারে। যেমন এরকম হতেই পারে যে সারাদিনে তুমি যে সমস্ত জিনিসগুলো বাইরে বেরিয়ে পরপর তোমার অভিজ্ঞতা হলো, সবকিছুই তুমি হুবহু বাড়িতে এসে বলতে নাও পারো। যাদের স্মৃতিশক্তি প্রখর তারা হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে সব A to Z সবকিছু এসে বাড়িতে আবার বলতে পারে বা আরেকবার মেমোরাইজ করতে পারে, কিন্তু অনেক কিছুই কিন্তু আমাদের শর্ট টার্ম মেমোরির মধ্যে চলে যায়। যে একটা লোক হাঁচি দিল, একটা লোক কাশি দিল, একটা লোক হেঁটে চলে গেল, যেগুলো আমাদের কোনো অ্যাটেনশনের জায়গায় পাইনি, সেগুলো আমাদের অবশ্যই লং টার্ম মেমোরির দিকে আর যায় না। সেগুলো সবই শর্ট টার্ম মেমোরিতে সাময়িকভাবে মনে থাকে এবং তারপরে আমরা ভুলে যাই। এবং
এখন এই মানে কি বলবে করোনা ভাইরাসের পরিস্থিতিতে কিন্তু আমাদের ভীষণ ভীষণ কনসাস থাকতে হচ্ছে। সবকিছু শর্ট টার্ম মেমোরিতে রাখলে হবে না, আমাদের ভীষণ কনসাস থাকতে হবে এবং আমাদের কি বলবো বাইরে বেরিয়ে শর্ট টার্মের মধ্যে না গিয়ে আমাদের লং টার্ম মেমোরির দিকে মনোযোগী হতে হবে এবং সতর্ক হতে হবে যাতে আমাদের স্মৃতিশক্তিটা লং টার্মের দিকে যায়। এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে লং টার্ম মেমোরি, যেটা নিয়েই মূলত আমাদের পড়াশোনা, যেটা নিয়েই মূলত আমাদের পড়াশোনা না, ওটা পড়াশোনার জগৎটাই, ওটা এডুকেশনের জগৎটাই কিন্তু ডিপেন্ড করছে এই লং টার্ম মেমোরির উপর। যার যত বেশি লং টার্ম মেমোরি স্পেস, যার যত বেশি লং টার্ম মেমোরি স্পিড, তারই তত বেশি এই যাবৎ উন্নতি হয়েছে। দেখো লং টার্ম মেমোরির মধ্যে কি কি আসে, লং টার্ম মেমোরির মধ্যে আসে নলেজ, ম্যাক্সিমাম জিনিস তুমি মনে রাখতে পারবে, অনেকটা চওড়া মোটা, অনেক দিন ধরে যেমন তেমনি এর কিন্তু উইথটাও অনেকটা বেশি, অর্থাৎ অনেক নলেজ তুমি এর মধ্যে জমিয়ে রাখতে পারবে। এটার এক্সপ্লিক মেমোরি আছে, এটা এপিসোডিক মেমোরি আছে, এটার সিম্যান্টিক মেমোরি আছে, এটার কনটেক্সচুয়াল মেমোরি, কিছুই না এগুলো লং টার্ম মেমোরি কি বলবো নেচার ওয়াইজ ও এক্সপিরিয়েন্সের নেচার ওয়াইজ লং টার্ম মেমোরিতে যখন জিনিসগুলো গিয়ে জমা হচ্ছে তখনই সেগুলো আলাদা আলাদা নাম নিয়ে আমাদের কাছে গবেষকরা উপস্থিত করেছেন। যেমন ধরুন নলেজ তো যে কোনো ধরনের নলেজ হতে পারে, এক্সপ্লেক্ট মানে কোনো একটা বিশ্লেষাত্মক, কোনো একটা গুরুত্বপূর্ণ, কোনো একটা মানে যার অনেকগুলো দিক আছে, এরকম কিছু মেমোরি যদি তুমি জমিয়ে রাখো। এপিসোডিক কোনো একটা পার্টিকুলার ঘটনাকে কেন্দ্র করে তুমি সেইটার সম্বন্ধে বিভিন্ন ধরনের স্মৃতি রেখেছো। যেমন ধরো এরকম হতে পারে যে করোনা ভাইরাসের পরিস্থিতিতে অনেকেই করোনা ভাইরাস কি, কেমন, তার বায়োলজিক্যাল অ্যাসপেক্ট কি, তার সোশিওলজিক্যাল, তার হেলথ কনসাসের দিক কি, সমস্ত নিয়ে হয়তো অনেক বেশি স্মৃতিশক্তি জড়ো করেছে। আবার কাউর কিন্তু এই নিয়ে বেশ ভয়ের ব্যাপার থাকতে পারে। আবার কাউর ক্ষেত্রে এপিসোডিকের ক্ষেত্রে কাউর পরিবারে যদি কোনো অঘটন ঘটে থাকে তারও কিন্তু একটা স্মৃতি থাকবে, সেটা এপিসোডিক অবশ্য এপিসোড অর্থাৎ একটা পর্যায়ে একটা ঘটনাকে কেন্দ্র করে হতে পারে। কনটেক্সচুয়াল এবং সিম্যান্টিক, সিম্যান্টিকটাও সেই রকমই যে তোমার কোনো একটা বিষয় কেন্দ্রিক যে ভাবনা সেটাকে নিয়ে কিন্তু হতে পারে। তো এইভাবে কোনো একটা কনটেক্সটকে নিয়েও আমাদের বিভিন্ন স্মৃতি থাকতে পারে এবং সেগুলো লং টার্ম মেমোরির জায়গায় জমানো থাকবে। দেখো এবার আমরা লার্নিং প্রসেসের মধ্যে ঢুকছি। আমরা এতদিন পর্যন্ত যেভাবে চিরাচরিত জেনে এসেছি যে প্রথমে হবে, দেখো এই ছবিটার মধ্যে ফ্লো চার্টটার মধ্যে আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি যে আমাদের এখানে প্রথমেই দেখো ফ্লো চার্টের প্রথমে লেখা আছে টপে পারসেপশন অফ স্টিমুলাস, অর্থাৎ উদ্দীপককে তুমি প্রত্যক্ষ করছো, উদ্দীপককে প্রত্যক্ষ করছো এবং তার মানেটা বোঝার চেষ্টা করছো। সাপোজ তুমি একটা গোলাপ ফুল দেখছো এবং সেই গোলাপ ফুলটা তুমি পারসিভ করছো। পারসেপশন সেন্সেশন থেকে তোমার পারসেপশনের সঙ্গে কিন্তু তোমার জ্ঞান আছে অবশ্যই, এবং তুমি গোলাপ ফুলটা সম্বন্ধে বোঝার চেষ্টা করছো, এর পাপড়িগুলো নরম, এটা লাল রং বা অন্য কোনো রং, এটার নিচের দিকে কোনো কাঁটা থাকতে পারে। তো এই যে যখনই ডিউরিং দ্যাট প্রসেস তোমার কি কি হচ্ছে না, তোমার এক নিউরন, তোমার মস্তিষ্কের মধ্যে নিউরনগুলো অ্যাক্টিভ থাকছে এবং একাধারে দেখো তুমি ভীষণ মনোযোগী হচ্ছ। তুমি যদি গোলাপ ফুলের প্রতি মনোযোগী না হও তাহলে কিন্তু সেটা সম্বন্ধে কোনোভাবেই তোমার লার্নিং অথবা এনকোডিং অথবা অ্যাকুইজিশন অফ নলেজ হবে না। অর্থাৎ প্রথম যে স্টেজটা, সেটা প্রথম স্টেজটাই হচ্ছে কোনো একটা স্টিমুলাস সম্বন্ধে, কোনো একটা উদ্দীপক সম্বন্ধে লার্ন করা, অর্থাৎ সেটা এনকোডিং হচ্ছে, তোমার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করছে, অথবা সেটা তোমার মস্তিষ্কের অ্যাকিউজ হচ্ছে, মানে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করছে, এবং সেটা করার জন্য নিউরনকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হচ্ছে এবং তোমাকে মনোযোগী হতে হচ্ছে। তো লার্নিং প্রসেসের জন্য একদম ম্যান্ডেটরি ভাবে মনে রাখতে হবে যে তোমাকে একটা স্টিমুলাস অবজার্ভ, একটা স্টিমুলাসকে তোমায় পারসিভ করতে হবে, পারসেপশন থাকতে হবে, অর্থাৎ পারসেপশনের দক্ষতা থাকতে হবে, তোমার নিউরনটা অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাটেনশন থাকবে। তা না হলে কিন্তু কখনোই লার্নিং সম্ভব না। তুমি রাস্তায় বেরোলে অনেক কিছু দেখলে, অনেক কিছু বুঝলে না, তোমার সেই লার্নিং এর জায়গাটা কিন্তু তৈরি হলো না। তোমার সেই মেমোরির জায়গায় প্রথম যে স্টেজ অফ মেমোরি, যে লার্ন করা বা অ্যাকুইজিশন অফ নলেজ, কেমন বাইরে থেকে তুমি অভিজ্ঞতাকে আহরণ করছো, সেটা কিন্তু তোমার হচ্ছে না যতক্ষণ না এই তিনটে ঘটনা তোমার সাথে ঘটছে, অর্থাৎ প্রত্যক্ষণ, নিউরনকে অ্যাক্টিভ রাখা এবং মনোযোগ।
তো এটা হয়ে যাওয়ার পরের যে ধাপটা সেটা দেখো লেখা আছে কনসলিডেশন। কনসলিডেশনটাই হচ্ছে কি মেন প্রসেসিং এর ইউনিট, এবং এখানেই আমরা সমস্ত বস্তু মানে যে জিনিসগুলো ধরো পারসিভ করলাম, যে জিনিসগুলো লার্ন করলাম, অ্যাকিউজ করে ঘরে নিয়ে এলাম, এবার সেই জিনিসগুলোকে কিন্তু প্রসেসিং চলছে, যে বাছাইকরণ চলছে, যে আমি কোনটাকে রাখবো, কোনটাকে রাখবো না, কোনটাকে ভুলে যাব, কোনটাকে মনে রাখবো। এবং তার জন্য দেখো আমাদের ভীষণভাবে পাশে লেখা আছে অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট। আমার যদি কোনো বিষয়ে আগ্রহ না থাকে তো আমি সেটা ফেলে দেবো, আমার যদি কোনো বিষয়ে অ্যাটেনশন থাকে তাহলে আমি সেটা রেখে দেবো। যেমন ধরো কথার কথা বলছি, যদি একজন পকেটমার সে কিনা এনকোড করছে, সে কাউর একটা পার্স চুরি করেছে, সে এনকোড করেছে একটা পার্স, ঠিক আছে। এবার এই এনকোডিং অফ পার্সের মধ্যে তার যদি ওই লোকটা সম্বন্ধে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেও যদি পকেটে মানে মানিব্যাগটা চুরি করে থাকে, ধরে নাও ওই চোরটি একটি ডিটেকটিভ, সে হয়তো কোনো একটা ক্রিমিনালের পকেট মেরেছে, তাহলে ওর উদ্দেশ্য কি হবে না, ওই পকেট মানিব্যাগটি থেকে ও ওই লোকটি সম্বন্ধে তথ্য সংগ্রহ করবে, মানিব্যাগটি কার্ড ফার্ড কি সব আছে না আছে সেগুলো দেখবে। টাকাগুলো তার গুরুত্ব নয়, কারণ তার কাছে টাকার কোনো গুরুত্ব নেই, সে কিন্তু ইনফরমেশন গ্যাদার করার জন্য সে চুরি করেছে। উল্টো দিকে ভাবো, সেটা যদি একটা ছিচকে চোর হয়, ওই মানিব্যাগটা চুরি করবে, সে কি করবে, সিম্পল টাকা কটা বার করে নিজের পকেটে ঢুকিয়ে মানিব্যাগটা ছুঁড়ে ফেলে দেবে। আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে এরকম ফাঁকা মানিব্যাগ অনেক সময়ই পেয়ে থাকি। তো তোমার ইন্টারেস্টটা কোন দিকে, তোমার অ্যাটেনশনটা কোন দিকে, সেইটার উপরে ডিপেন্ড করবে যে তুমি স্মৃতি থেকে আহরণ করা কোন মেমোরিজ গুলোকে তুমি রাখবে এবং কোন মেমোরিজ গুলোকে তুমি শর্ট টার্ম মেমোরি করে ছেড়ে দেবে, কেমন? তো এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরির ডিসিশনের জায়গা। তো এই কনসলিডেশনের জায়গায় কিন্তু আমরা মনের মধ্যে, এগুলো খুব অল্প সময়ের মধ্যেই হয়, মনের মধ্যে ঠিক করে নিই যে কোনটা আরেকবার পড়বো, কোনটা আরেকবার জানবো, কোনটা ইন্টারেস্ট, হ্যাঁ এই জায়গাটা ভালো, এই জায়গাটা পড়বো। তো এই জায়গাগুলো কিন্তু তখন হয়ে যায়। তারপরের ধাপে দেখা যাচ্ছে স্টোরেজ বা জমানো। এই স্টোরেজ বা জমানোটা আবারও কিন্তু অ্যাটেনশন আর ইন্টারেস্টের উপরেই ডিপেন্ড করে, এবং সেখানে দেখো পাশে লেখা আছে আমি শর্ট টার্ম এবং লং টার্ম। এবং শর্ট টার্ম মেমোরির জিনিসগুলো যা 20 সেকেন্ডের জন্য জমা থাকে আমাদের মনে এবং তারপর ভুলে যাই, আর লং টার্ম গুলো কিন্তু জমা থাকে। তো স্টোরেজের ক্ষেত্রে কিন্তু দু রকমের জিনিসই থাকতে পারে, যেটা কিনা অল্প সময়ের জন্য মনে থাকবে, আবার কিছু বেশি সময়ের জন্য মনে থাকবে। এবং সেখানে যে জিনিসটা আমাদের কাজ করে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাধা, ইনহিবিশন, ফরগেটিং এবং রিকনস্ট্রাকশন। এই তিনটে জিনিস কিন্তু ওখানে হতেই থাকে। আমরা স্মৃতির ক্ষেত্রে আমরা আগেই শুনেছিলাম আমরা বিভিন্ন তত্ত্বে যে ইনহিবিশন কি, বিভিন্ন ধরনের বাধা। অর্থাৎ ধরো পড়েছিলাম কিরকম না, দুটো কবিতা পরপর মুখস্থ করলে প্রথম কবিতাটা একটু একটু ভুলে যাই, আবার উল্টোটাও হয়, প্রথম কবিতাটা যদি আমার খুব প্রিয় হয় এবং খুব ভালোভাবে মুখস্থ থাকে, তাহলে পরের কবিতাটা আর মুখস্থই হতে চায় না। তো এরকম সম্মুখবর্তী অথবা পশ্চাৎবর্তী বিভিন্ন ধরনের ইনহিবিশন কিন্তু স্টোরেজের ক্ষেত্রে ফাংশন করে থাকে। এবং কিছু ভুলে যাওয়ার ব্যাপারও অবশ্য কাজ করে। ফরগেটিং এর মধ্যে কিন্তু অনেক কিছু আসে, যেমন ধরো খুব শরীর খারাপ, সেই অবস্থায় পড়াশোনা করছি, মনে নেই, ভুলে গেছি, কোনো বিশেষ ধরনের মস্তিষ্কের রোগ থাকতে পারে, কোনো ব্যাহতি থাকতে পারে, তার জন্য ফরগেটিং হতে পারে, কোনো ম্যাক্সিমাম মেডিসিন ইনটেকের জন্য ফরগেটিং হতে পারে। এবং এই দুয়ের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু আমি আমার স্টোরেজটা একটা কনস্ট্রাকশন থেকে একটা রিকনস্ট্রাকশনের জায়গায় পৌঁছায়, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমাদের কিন্তু রিকল বা রিট্রিভাল হয়। অর্থাৎ আমি কোনটা মনে রাখতে পেরেছি, কোনটা রিট্রিভ করা গেছে, অর্থাৎ কোনটাকে বাঁচানো গেছে, এই জায়গাটাই হচ্ছে রিকগনিশনের জায়গা। অর্থাৎ এই জায়গাটা কোন জায়গাটা বলো তো, এই জায়গাটা হচ্ছে কি, প্রথম তুমি ধরো আমার কাছ থেকে একটা জিনিস বুঝলে, নিউরন অ্যাক্টিভিটি থাকলো, অ্যাটেনশন থাকলো, বুঝলে, অ্যাকুইজিশন হলো লার্নিং এর, তারপর তোমার মনের মধ্যে প্রক্রিয়া চলছে, কোনটা রাখবো, কোনটা ছাঁটাই করবো, কোন প্রশ্নটা ভালো করে করবো, কোনটা করবো না, তারপর তুমি কিছু একটা প্রশ্ন মুখস্থ করলে, বোঝার চেষ্টা করলে, লং টার্ম মেমোরিতে রাখার চেষ্টা করলে, বারবার পড়লে, তার মধ্যে কিছু ইনহিবিশন হলো, কিছু ভুলে যাওয়া হলো, এবং যখন পরীক্ষা দিতে যাচ্ছ তখন তুমি যে তোমার কোশ্চেন পেলে, সেই কোশ্চেন পেয়ে যখন উত্তর লিখছো, সেটা হচ্ছে কি রিকল বা রিট্রিভাল। এবং রিকগনিশনের জায়গাটা যেখানে অ্যাকচুয়াল পৌঁছাচ্ছি, তখন কিন্তু পরীক্ষার নম্বরটা থেকে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার রিকগনিশন হয়েছে কিনা, তুমি যা ঠিক ঠিক পরীক্ষায় লিখেছিলে তা সঠিক হলো কিনা। কেমন? তো মেমোরি এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ প্রসেস হতে থাকে।
দেখো এখানেও আমরা ওই ধরনেরই আরেকটা ফ্লোচার্ট পেয়েছি যে প্রসেস অফ মেমোরি ক্ষেত্রে কিরকম হচ্ছে। এখানে আমরা ওই মেমোরি দিয়ে বোঝার চেষ্টা করছি বিভিন্ন ধরনের মেমোরিগুলোকে, কিন্তু সেখানে দেখো প্রথমেই দেওয়া আছে যে লার্নিং অথবা এক্সপিরিয়েন্স হচ্ছে, তারপরে সেটা কোথায় যাচ্ছে না, সেটা এই যে অভিজ্ঞতাটা এলো কিসের মাধ্যমে এলো, সেন্সরি মেমোরি। আমরা জেনে নিয়েছি সেন্সরি মেমোরি কাকে বলে। তারপর সেটা প্রথমে থাকে শর্ট টার্ম মেমোরির জায়গায়, অল্পভাবে আমরা মনে রাখার চেষ্টা করি শর্ট টার্ম মেমোরির জায়গায়। যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিনই কোনো পাখিকে দেখিয়ে বলতে হয় এটা কাক, এটা কাক, কাক ডাকছে কাকা, দ্বিতীয় দিন সে ভুলে যেতে পারে, কেমন? তো তাকে বারবার শর্ট টার্ম মেমোরির জিনিসটাকে হ্যাবিট 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 এবং বারবার রিসাইট করিয়ে করিয়ে তাকে কিন্তু রিহার্সাল করিয়ে করিয়ে তার লং টার্ম মেমোরির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এবং বাড়ির সমস্ত মেম্বারগুলোকেও বারবার চিনে চিনেই আমাদের রিহার্সাল করে করে লং টার্ম মেমোরির জায়গায় নিয়ে যেতে হয়। এরকম হতেই পারে ছোটবেলায় কোনো কাকু বা জেঠুকে দেখেছিলাম, তারা হয়তো আবার 10 বছর 15 বছর বাদে যখন ফিরলেন তখন তাদেরকে আমি চিনতে পারছি না। তার কারণ হচ্ছে সেই সময় বারবার তাদের দেখা হয়নি, তাদের ফটো দেখা হয়নি, বা তাদের কথা সাউন্ড ওরিয়েন্টেড মেমোরিও হয়নি, তাদের কথাও ওঠেনি, ফলে আমরা তাদেরকে ভুলে গেছি। কিন্তু যদি তাদের কথা হতো, তাদের ছবি দেখতাম, তাহলে কিন্তু বারবার রিহার্সাল হতো, রিহার্সাল হওয়ার পরে লং টার্ম মেমোরির জায়গায় পৌঁছাতো। এটা একটা খুব মানে কি বলবো, একটা দারুণ উদাহরণ পাওয়া যায় প্রবাসী বাঙালিদের ক্ষেত্রে। প্রবাসী বাঙালিরা কর্মসূত্রে যখন বিদেশ চলে যান, তারা এখানে বাংলাতেই পড়েছেন, বাংলাতেই বড় হয়েছেন, বাংলাতেই লিখতেন অ্যালফাবেট, আর তারপরে তারা ওখানে চলে গেলেন এবং সেখানকার ভাষা শিখলেন, সেখানকার অভিজ্ঞতা আহরণ হলো, সেন্সরি মেমোরি দিয়ে ঢুকলো, সেইগুলো সব থাকলো। এবার আমার যে শেখা যে জিনিসগুলো সেগুলো শর্ট টার্ম মেমোরিতে চলে গেল আস্তে আস্তে চাপ খেয়ে, এবং সেটা রিহার্সাল হলো না, ফলে সেটা লং টার্ম মেমোরিতে পৌঁছালো না, আমি ভুলে গেছি। আমি এখন আর ইংরেজি ছাড়া বাংলায় লিখতে পারি না, এই কথা হামেশাই প্রবাসী বাঙালিরা বলেন। এবং অর্থাৎ তাদের সেই মেমোরির জায়গাটা গুটিয়ে ছোট হয়ে সেটা শর্ট টার্ম মেমোরি থেকে একেবারে কি বলবো লস্ট মেমোরিতে চলে গেছে। এবং টুকরো টুকরো হয়তো কিছু জিনিস হয়তো তাদের মনে করতে পারেন, তাদের মনে হলেও করতে পারে। তাদের যদি আবারও সেন্সরি মোটর মেমোরি দিয়ে মনে করানোর চেষ্টা করা হয়, তাহলে তাদের আবার কিছু অর্থে শর্ট টার্ম এবং আরো রিহার্সাল করলে হয়তো তাদের লং টার্ম মেমোরির জায়গায় তারা পৌঁছাতে পারবে বলে মনে হয়। তো এইভাবে স্মৃতির প্রক্রিয়া কাজ করে থাকে, স্মৃতিটা এইভাবেই অহরহ আমাদের হতে থাকে। কিন্তু এগুলো খুব কোনো সময় অনেক বেশি দিনের জন্যও হয়, কোনো সময় কম দিনেও হয়। তো এটা ডিপেন্ডস করে যে বস্তুটা বা যে অবজেক্টটা নিয়ে আমি স্মৃতি তৈরি করতে চাইছি তাকে ভিত্তি করে আমাদের এই লং টার্ম মেমোরি পরপর ধাপে এগিয়ে যাওয়ার, শর্ট টার্ম মেমোরি থেকে রিহার্সাল করে সেই লং টার্মে যাওয়ার ব্যাপারটা চলতে থাকে। তো এই হলো স্মৃতির মেমোরি, মানে স্মৃতি বা মেমোরির প্রক্রিয়াকরণ। এইভাবেই স্মৃতি কাজ করে থাকে। এখনো পর্যন্ত লব্ধ গবেষণাগুলোর মাধ্যমে আমরা একটুকুনি জেনেছি যে স্মৃতি এইভাবেই কাজ করে। স্মৃতির প্রক্রিয়ার ক্ষেত্রে ইনফরমেশন প্রসেসিং মডেল একটা খুব ভালো মডেল আছে। পরে যদি সুযোগ সুবিধা হয় আমরা সেটা নিয়ে আবার একটু পড়াশোনা করবো। সিলেবাসে যেটুকুনি আমাদের আছে গ্রাজুয়েশন লেভেলে ক্যালকাটা ইউনিভার্সিটির, আমরা সেই অনুযায়ী স্মৃতির এই প্রক্রিয়াটা বুঝলাম। থ্যাংক ইউ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।